সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, জীববিজ্ঞান বিষয়ক ইউটিউব চ্যানেল বায়োলজি স্কুলসের পক্ষ থেকে এবং সরকারি বিএল কলেজ খুলনার প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আমি নীতিশ স্যার তোমাদেরকে আমার ডিজিটাল ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, শত প্রতিকূলতা সত্ত্বেও সরকারি ব্রজলাল কলেজ তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই ধারাবাহিকতায় আজ আমি জীববিজ্ঞানের ভূমিকা শিরোনামে জীববিজ্ঞানের অন্যতম শাখা অ্যাপ্লাইড জুলজি বা ফলিত প্রাণীবিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পূর্বের ক্লাসে আমরা ফলিত প্রাণীবিদ্যা বা অ্যাপ্লাইড জুলজি 7টি শাখা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা বাকি শাখাগুলো নিয়ে কথা বলবো। আমাদের আজকে প্রথম আলোচ্য যে শাখাটি সেটি হচ্ছে মেরিকালচার বা সামুদ্রিক চাষাবাদ। তোমরা জানো, মেরি শব্দটা এসেছে মেরাইন থেকে। মেরাইন শব্দের অর্থ সামুদ্রিক এবং কালচার মানে চাষাবাদ। প্রথমে আমরা সংজ্ঞাটি একটু জানার চেষ্টা করি। মেরিকালচার ইজ এ স্পেশালাইজড ব্রাঞ্চ অফ একুয়াকালচার, অর্থাৎ এটি একুয়াকালচার বা জলজ চাষাবাদের একটি স্পেশাল শাখা বা বিশেষ শাখা, যেখানে সমুদ্রের বিভিন্ন খাদ্য এবং অন্যান্য সামগ্রী উৎপাদনের লক্ষ্যে সামুদ্রিক প্রাণীদের চাষাবাদ করা হয়। তাদেরকে আমরা সাধারণত মেরিকালচার বলে থাকি। অন্যভাবে যদি আমরা দেখি যে সমুদ্রের পানিতে মাছ এবং অন্যান্য জলজ জীবকে অর্থনৈতিক ও লাভবানের উদ্দেশ্যে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করাকে আমরা সামুদ্রিক চাষ বা মেরিকালচার বলে থাকি। মেরিকালচারকে উপকূলীয় চাষাবাদ বা কোস্টাল একুয়াকালচারও বলে থাকি, যেখানে খোলা সাগরে সমুদ্রের কোনো স্থানে ঘের দিয়ে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, সমুদ্রের কিছু স্থানে ঘের দিয়ে অথবা কৃত্রিম কোনো জলাশয় সমুদ্রে পানি এনে সেখানে সামুদ্রিক জীব চাষ করা হয়। শুধু সামুদ্রিক মাছই নয়, ফিন ফিশ যাকে আমরা অস্টিক ফিশ বলে থাকি, শেল ফিশ বলতে আমরা চিংড়ি, ঝিনুক, প্রবাল প্রভৃতি প্রাণীকে বুঝিয়ে থাকি। এরা সবই এর মধ্যে অন্তর্ভুক্ত। তোমরা এখানে কিছু সামুদ্রিক চাষাবাদের নমুনা দেখতে পাচ্ছ, যেখানে বিভিন্ন ঘের দিয়ে চাষাবাদ করা হয়েছে আর কি। আর মেরিকালচারের মাধ্যমে মানুষের যে খাদ্য উৎপাদনের পাশাপাশি মাছের খাবার, পুষ্টিবর্ধক, এগার, অলঙ্কার যেমন মুক্তা এবং প্রসাধনী সহ বিভিন্ন জিনিস উৎপাদন করা হয়ে থাকে। তো এরপরে আমরা যে নবম শাখাটি যে জানবো সেটি হচ্ছে ফ্রগ কালচার বা ব্যাঙ চাষ। ফ্রগ কালচার সায়েন্টিফিক মেথড অফ রেয়ারিং ফ্রগ, অর্থাৎ ব্যাঙকে বৈজ্ঞানিক পদ্ধতি প্রতিপালন করার যে পদ্ধতি তাকে আমরা ফ্রগ কালচার বলে থাকি। তোমরা ছবিতে একটি ব্যাঙ দেখতে পাচ্ছ, যেটি আসলে ব্যাঙ বলতে আমরা অ্যাম্ফিবিয়া শ্রেণীর অ্যারুরা বর্গের উভচর প্রাণীদেরকে বলে থাকি। আর তোমরা ছবিতে যে প্রাণীটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে কোলা ব্যাঙ বা সোনা ব্যাঙ বা ভাওয়া ব্যাঙ, যেটাকে ইংরেজিতে বলা হয় বুলফ্রগ, এবং সায়েন্টিফিক নেম দেখো হ্যাপ্লোব্যাকটাকাস টাইগ্রিনাস। পূর্বে এদেরকে রানা টাইগ্রিনা বলা হতো এবং এটি বাণিজ্যিকভাবে একসময় বাংলাদেশ রপ্তানি করত। এখন অবশ্য ব্যাঙ রপ্তানি নিষিদ্ধ করা আছে। তোমরা জানো, বিশ্বের বিভিন্ন দেশে ব্যাঙের মাংসের যে ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া ব্যাঙের চামড়া দিয়ে উন্নত মানের মানি ব্যাগ এবং হাড় দিয়ে শোপিস বা প্রসাধনী সামগ্রী তৈরি করা হয়। এ কারণে এগুলো চাহিদাও বেশি। এছাড়া ওষুধ শিল্পে কাঁচামাল হিসেবে এটি ব্যবহৃত হয়। এজন্য অনেকেই ব্যাঙ চাষে উদ্বুদ্ধ হয় আর কি। নাম্বার 10 যে রয়েছে সেটা হচ্ছে স্নেক কালচার বা সাপ চাষ। তা সাপ কথাটি সামনে আসলেই একটু ভয়ঙ্কর কিছু মনে হয়, তারপরে তার আবার চাষাবাদ, তাই না? তাহলে তোমরা একটু দেখো যে সাপ চাষটা আসলে কি। বলছে যে সাপ হচ্ছে রেপটাইলিয়া শ্রেণীর সার্পেন্টেস বর্গের অন্তর্ভুক্ত লম্বা বেলনাকার পা বিহীন মেরুদণ্ডী প্রাণী। এদের দেহ আঁশ দ্বারা আবৃত, দেহে কোনো উপাঙ্গও নাই, স্কন্দ বেষ্টনীও নাই। তোমরা ছবিতে দুটি সাপের ছবি দেখতে পাচ্ছ, বাম দিকে একটি সাপ এবং ডান দিকে, বাম দিকে একটি নির্বিষ ধরা সাপ আর কি, আর ডান দিকে একটা গোকরা সাপ যেটা আসলে বিষধর সাপ। বাংলাদেশে প্রায় 91 প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে 60টির মতো আছে বিষধর, বাকিগুলো সবই নির্বিষ। ওই জন্য সাপ নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং তোমরা জানো যে সাপের চামড়া থেকে অনেক মূল্যবান সামগ্রী তৈরি করা হয়। এছাড়া সাপের বিষ থেকে অনেক ওষুধ তৈরি করা হয়। আবার প্রতিষেধক তৈরির জন্য, যেমন অ্যান্টিভেনম যেটাকে বলা হয়, অর্থাৎ সাপে কাটা রোগের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম ব্যবহৃত করা হয়। এই অ্যান্টিভেনম তৈরি করার জন্য বা প্রতিষেধক তৈরি করার জন্য সাপ চাষ করতে হয়। তোমরা জানো, বাংলাদেশে প্রতিষেধক তৈরি এবং শিক্ষার্থীদের গবেষণার সুবিধার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে
দেশের একমাত্র সাপের অত্যাধুনিক গবেষণাগার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এই গবেষণাগারে নানা প্রজাতির সাপ পালনের পাশাপাশি বীজ সংগ্রহ করা হবে। পরবর্তীতে বীজ থেকে সাপের বিশেষ যে প্রতিষেধক, যেটাকে আমরা অ্যান্টিভেনম বলে থাকি, সেটি করা হয়ে থাকে। এছাড়া বাংলাদেশের আনাচে কানাচে অনেক সময় সাপের খামার গড়ে উঠেছে, যদিও সেগুলো বৈধতা নিয়ে প্রশ্ন আছে। সামগ্রিক বিবেচনায় সাপ মানুষের বন্ধু। একটু আগে আমি বলতেছিলাম যে সাপ বন্ধু না শত্রু আর কি। সামগ্রিক বিবেচনায় সাপ মানুষের বন্ধু। প্রতি বছর ফসলে ক্ষতিকর প্রাণী বা মানুষের জন্য বিপজ্জনক বিপুল সংখ্যক জীবজন্তু খেয়ে সাপ মানুষের উপকার করে থাকে। এছাড়া তোমরা জানো যে সাপের চামড়া যে বাজার দর বেশ চড়া, দূর প্রাচ্যের দেশগুলি জীবন্ত সাপও রপ্তানি করা হয়। এরপর আমরা যে শাখাটি জানবো সেটি হচ্ছে ক্রোকোডাইল কালচার বা কুমির চাষ। এটিও হচ্ছে তোমার কর্ডাটা পর্বের রেপ্টাইলিয়া শ্রেণীর একটি প্রাণী। ক্রোকোডাইলিয়া বর্গের ক্রোকোডাইলিড গোত্রের বৃহদাকার জলজ সরীসৃপ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কুমিরের ছবি। এদের 13টি প্রজাতির অধিকাংশই প্রধানত পূর্ব এবং পশ্চিম গোলার্ধের উষ্ণমণ্ডলের প্রাণী, অর্থাৎ সারা পৃথিবীতে 13টি প্রজাতি রয়েছে। কুমির নামটি আসলে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, কেননা কুমির বলতে শুধু কুমির না, এছাড়া অ্যালিগেটর বা ঘড়িয়াল এদেরকেও বোঝানো হয়ে থাকে আর কি। তা বাংলাদেশের কুমিরের যে প্রেক্ষাপট, যে বাংলাদেশে এক প্রজাতি ঘড়িয়াল যেটাকে গেভিলিস গ্যানগ্যাটিকাস, দু প্রজাতির প্রকৃত কুমির অর্থাৎ লোনা পানির কুমির ক্রোকোডাইলাস পরোসাস এবং স্বাদু পানির কুমির যেটাকে বলা হয় ক্রোকোডাইলাস প্যালাস্ট্রিস। তবে ক্রোকোডাইলাস প্যালাস্ট্রিস বর্তমানে বাংলাদেশে ওয়াইল্ড অবস্থায়, ওয়াইল্ড যেটি সেটি নাই, এমনি সংরক্ষিত জলাশয় কিছু রাখা হয়েছে। আর লোনা পানির কুমির এটা মোটামুটি আছে, গেভিলিস গ্যানগ্যাটিকাসের সংখ্যা খুবই কমে গেছে। বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় তোমার কুমিরের যে কুমির চাষ, বিশেষ করে সুন্দরবনের যে করমজাল এলাকা, সেখানে একটি তোমার কুমিরের খামার রয়েছে। এছাড়া ময়মনসিংহের ভালুকায় সেখানেও বড় একটি কুমিরের খাম রয়েছে। আর কুমির দেখো বাংলার প্রকৃতির সাথে এতটাই জড়িত, সারা পৃথিবীর 13 প্রজাতির কুমিরের মধ্যে বাংলাদেশ নামক ছোট্ট ভূখণ্ডে 3 প্রজাতির কুমিরের অবস্থান পূর্বে ছিল এবং বর্তমানে অল্প বিস্তর কিছু রয়েছে। এজন্য কুমির নিয়ে আমাদের অনেক প্রবাদ বাক্য প্রচলিত আছে। তোমরা জানো কুমির সম্পর্কে বলা হয় জলে কুমির ডাঙায় বাঘ, অর্থাৎ এই যে আমরা কথাটি ব্যবহার করি এটা উভয় সংকুল অবস্থা বোঝাতে এটা ব্যবহার করি। আবার টাকার কুমির অর্থাৎ অধিক টাকাওয়ালা লোকদের বলা হয় টাকার কুমির। খাল কেটে কুমির আনা অর্থাৎ বিপদ ডেকে আনা। এরকম আরো আছে, যেমন কুমিরের কান্না অর্থাৎ কপট কান্না যেটাকে বলা হয় আর কি। তা এটা আমাদের প্রকৃতির সাথে মিশে আছে। এরপর আমরা দেখি যে বিশ্ব বাজারে কুমিরের চাহিদা বেশ, বিশেষ করে এর মাংস, হাড়, চামড়ায় এর কোনো কিছুই ফেলে দেওয়ার নয়, সবকিছুর অর্থনৈতিক আয়ের উৎস। বিশ্বে বর্তমান 500 থেকে 600 মিলিয়ন ডলারের কুমিরের মাংসের বাজার রয়েছে। আমরা আরো একটি শাখা সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে পোল্ট্রি ফার্ম বা হাঁস মুরগির পালন। পোল্ট্রি বলতে আমরা কি বুঝি? পোল্ট্রি হচ্ছে ডোমেস্টিকেটেড বার্ড ফর মিট, এগ অ্যান্ড ফেদার, অর্থাৎ মাংস, ডিম এবং পালকের জন্য গৃহে প্রতিপালিত যে পাখি তাদেরকে আমরা সাধারণত পোল্ট্রি বলে থাকি। পোল্ট্রি মাছ, মাংস, ডিম, পালক, সার, পশুখাদ্য, ওষুধ তৈরি উপকরণের মতো অর্থনৈতিকভাবে মূল্যবান দ্রব্য উৎপাদনকারী গৃহপালিত পাখি। তা প্রথমত তোমরা জানো যে মুরগি, হাঁস বা রাজহাঁস, গিনি মুরগি বলতে তোমার এই যে মুরগিটা এটাকে আমরা গিনি মুরগি বলে থাকি। এরপরে আছে কোয়েল বা কবুতর, ফেজেন্ট, এই যে ফেজেন্ট এটাকে বলা হয় ফেজেন্ট। এবার টার্কি হচ্ছে এইটা হচ্ছে টার্কি সবকিছুই পোল্ট্রি পাখি হিসেবে বিবেচিত। এসব পাখি আবদ্ধ পরিবেশে প্রজনন এবং বংশবৃদ্ধি করতে পারে। এইগুলো যে চাষাবাদ, এই প্রাণীগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো যে চাষাবাদ, এটিকে আমরা পোল্ট্রি ফার্ম বলে থাকি সাধারণত। এরপরে আমরা ডেইরি ফার্ম বা দুগ্ধ খামার সম্পর্কে ধারণা নিব, যে ডেইরি ফার্ম কি সে সম্পর্কে ধারণা নেব। যে ফার্ম ডিভোটেড চিপলি টু প্রোডাকশন অফ মিল্ক অ্যান্ড ম্যানুফ্যাকচার অফ বাটার, দুগ্ধ এবং দুগ্ধজাত সামগ্রী
তৈরির যে খামার সেটাকে ডেইরি ফার্ম বলা হয়ে থাকে। দুগ্ধবতী গাভী পালনের জন্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে দুগ্ধ উন্নয়ন খাতে পশু সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তা তোমরা জানো যে দুগ্ধজাত পণ্য বলতে মিষ্টান্ন সহ দুধের তৈরি যাবতীয় খাদ্য সামগ্রী। উল্লেখযোগ্য দুগ্ধজাত পণ্য হচ্ছে সর বা ক্রিম, দই, ছানা, মাখন, ঘি, পনির প্রভৃতি। মাখন, ঘি ও আইসক্রিম তৈরিতে এই ক্রিম বা সরের ব্যবহার হয়েছে। এরপরে আমরা যে শাখাটি আলোচনা করব সেটা হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি। তোমরা জানো অ্যানিমাল হাজবেন্ডারি হচ্ছে ফলিত প্রাণীবিদ্যার একটি শাখা, যেখানে তোমার ব্রিডিং, বিশেষ করে প্রাণীর ব্রিডিং বা প্রজনন, ফার্মিং এবং কেয়ার অফ ফার্ম অ্যানিমাল সাচ অ্যাজ কি ক্যাটল, ডগস, শিপ, হর্স, এইগুলি অর্থাৎ এইগুলির যে চাষাবাদ সেটাকে আমরা পশুপালন বিদ্যা বলে থাকি। মাংস, ফাইবার, দুধ, ডিম, চামড়া, অন্যান্য প্রাণীজ পণ্যের জন্য উত্থাপিত প্রাণীদের সাথে সম্পর্কিত কৃষির একটি শাখা হচ্ছে পশুপালন বিদ্যা। এর মধ্যে রয়েছে প্রাণী প্রতিদিনের যত্ন, নির্বাচনী প্রজনন এবং গবাদি পশুপালন। সর্বশেষ ফলিত প্রাণী বিদ্যার আমরা যে শাখাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান। অর্থাৎ মেডিকেল সায়েন্স ইজ দ্য সায়েন্স of dealing with the maintenance of health and prevention and treatment of disease। চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্র হলো রোগ উপশমের বিজ্ঞান, কলা বা শৈলী। মানব শরীর এবং মানব স্বাস্থ্য ভালো রাখার উদ্দেশ্যে রোগ নিরাময় এবং রোগের প্রতিষেধক বিষয়ে চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়ন করা হয়। তাহলে আজ আমরা যে 15টি শাখা সম্পর্কে জানলাম, এটি মূলত প্রাণীবিদ্যার ফলিত শাখা। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। তোমরা জানো যে বিজ্ঞান বিষয়ক বাংলা টিউটোরিয়াল বায়োলজি স্কুলস নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে।